স্বাধীন ফিলিস্তিনের পক্ষে প্রভাবশালী রাষ্ট্র বিশ্বের ৮০ দেশ দিয়েছে স্বীকৃতি। রাস্তায় লাখো মানুষের স্লোগান, ইতালি সরকারকে ফিলিস্তিন স্বীকৃতির আহ্বান। ইসরায়েলের বিরুদ্ধে মিশরের সামরিক প্রস্তুতি, গাজায় হবে না কোনো বাস্তুচ্যুতি। শত্রুতা ভুলে ঐক্যের ডাক, ইসরায়েলের বিরুদ্ধে সৌদি আরবকে হিজবুল্লাহর প্রস্তাব। দেশের বাইরেও মিলেছে অপমান, লন্ডনে ট্রাম্পের কার্টুন ও কুশপুত্তলিকা প্রদর্শন। এস্তোনিয়ার আকাশে রুশ যুদ্ধবিমান, ন্যাটোর সঙ্গে নতুন উত্তেজনা। বাগরাম বিমান ঘাঁটি নিয়ে মার্কিন তালেবান দ্বন্দ্ব, ট্রাম্পের হুমকি। বাগরাম ঘাঁটি নিয়ে নতুন দড়ি টানাটানি, যুক্তরাষ্ট্রকে চীনের হুঁশিয়ারি। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আরবি শব্দের বিশ্বে, সঙ্গে আছি আমি অর্পিতা জাহান। দীর্ঘ সংঘাত, রক্তপাত আর ধ্বংসযজ্ঞের মাঝেও অব্যাহত ফিলিস্তিনি জনগণের স্বাধীনতার লড়াই। এবার সেই সংগ্রামী জাতির পাশে দাঁড়ালো বিশ্বের প্রভাবশালী রাষ্ট্রগুলো। শান্তি ও ন্যায় বিচারের আহ্বানে নতুন করে স্বীকৃতি পেল ফিলিস্তিন। দর্শক, ফিলিস্তিন স্বীকৃতির সর্বশেষ অবস্থা জানাবো প্রতিবেদনে। রোববার প্রথমে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার মতো ৩ প্রভাবশালী দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পর তাদের সঙ্গে যোগ দেয় পর্তুগালও। এর ঠিক পরদিনই জাতিসংঘ অধিবেশনের শুরুতেই নিউ ইয়র্কে আয়োজিত সম্মেলনে ফ্রান্স জানিয়ে দেয় ঐতিহাসিক সিদ্ধান্ত, ফিলিস্তিনকে তারাও দিচ্ছে স্বীকৃতি। একই পথে গিয়ে মাল্টা, লুক্সেমবার্গ, মোনাকো ও অ্যান্ডোরাও যুক্ত হয় এই তালিকায়। সংবাদ মাধ্যম আল জাজিরা ও বিবিসির প্রতিবেদনে প্রকাশ পেয়েছে সে তথ্য। মাল্টার প্রধানমন্ত্রী বলেন, এই স্বীকৃতি তাদের শান্তি ও ন্যায় বিচারের বিশ্বাসের প্রতিফলন। লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী একে আখ্যা দিলেন ইতিহাসের বড় মোড় ঘোরানোর সিদ্ধান্ত হিসেবে। অন্যদিকে বেলজিয়াম জানায়, তাদের এই পদক্ষেপ বহুদিন ধরে আলোচিত দ্বিরাষ্ট্র সমাধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ঘোষণা করেন, এটাই একমাত্র সমাধান যা ইসরায়েলকে শান্তিতে থাকতে সুযোগ করে দেবে। তিনি আরও বলেন, এই স্বীকৃতি কার্যকর আলোচনার পথ খুলে দেবে এবং আরব ও মুসলিম রাষ্ট্রগুলোকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রেও সহায়ক হবে। প্রভাবশালী দেশগুলোর এই সিদ্ধান্ত গাজার বর্তমান পরিস্থিতিকে ঘিরে আরও তাৎপর্যপূর্ণ। প্রায় ২ বছর ধরে ইসরায়েলের নির্বিচার হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৬৫,০০০। ২ কোটিরও বেশি মানুষের অধিকাংশ একাধিকবার হয়েছেন বাস্তুচ্যুত। সর্বশেষ জাতিসংঘ জানিয়েছে, গাজায় চলছে দুর্ভিক্ষ ও জাতিগত নিধন। এই ভয়াবহ প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উপর বাড়ছে আন্তর্জাতিক চাপ, যেন যুদ্ধ থামে আর আলোচনার টেবিলে খোঁজা যায় সমাধান। জাতিসংঘের ১৯৩ সদস্য রাষ্ট্রের মধ্যে ইতিমধ্যে ১৫০র বেশি দেশ স্বীকৃতি দিয়েছে ফিলিস্তিনকে। এশিয়া, আফ্রিকা, লাতিন ও মধ্য আমেরিকার দেশগুলো এই তালিকায় সবচেয়ে বেশি। বিশ্বের ধনী দেশগুলোর জোট G7 এর মধ্যে প্রথম যুক্তরাজ্য ও কানাডা দিয়েছে এই স্বীকৃতি। বাংলাদেশের অবস্থানও সবসময় ছিল ফিলিস্তিনের পাশে। ১৯৭১ সালে স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের সঙ্গে ফিলিস্তিনের সম্পর্ক উষ্ণ ও ভ্রাতৃপ্রতিম। ১৯৭৩ সালের আরব ইসরায়েল যুদ্ধে বাংলাদেশ সরাসরি সমর্থন দিয়েছিল ফিলিস্তিনিদের, পাঠিয়েছিল চিকিৎসক ও ত্রাণও। আর ১৯৮৮ সালের ১৬ই নভেম্বর স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় বাংলাদেশ। ঢাকায় রয়েছে ফিলিস্তিনি দূতাবাস, তবে ইসরায়েলের সঙ্গে নেই কোনো কূটনৈতিক বা বাণিজ্যিক সম্পর্ক। হাওলাদার শামীম, RTV। স্লোগানে স্লোগানে ভারী হয়ে উঠেছিল রাস্তাঘাট, ফ্রি প্যালেস্টাইন। তাদের কণ্ঠে যেন শোনা যাচ্ছিল গাজার অসহায় মানুষের কান্না। ইতালির রাস্তায় এবার উঠেছে গর্জন। একটাই তাদের দাবি, ফিলিস্তিনকে দিতে হবে স্বীকৃতি। শুধু রাজধানী রোম নয়, মিলান থেকে নেপলস, পুরো দেশ জুড়ে লাখো মানুষ নেমেছেন সড়কে। এবার কি তবে এই প্রতিবাদ পৌঁছাবে সরকারের কানে? বিস্তারিত প্রতিবেদনে। যে শহরগুলো একসময় শুধুই ফ্যাশন, শিল্প আর সংস্কৃতির জন্য বিখ্যাত ছিল, সেখানেই আজ ধ্বনিত হচ্ছে ভিন্ন এক স্লোগান। ইতালির আকাশ কাঁপিয়ে লাখো মানুষের কণ্ঠে উঠেছে একটাই দাবি, ফিলিস্তিনের স্বাধীনতার দাবি। রোম পুলিশ জানায়, শহরের টার্মিনি রেল স্টেশনের সামনে জড়ো হয়েছিল প্রায় ২ লাখ শিক্ষার্থী। হাতে ফিলিস্তিনের পতাকা, চোখে প্রতিবাদের আগুন। স্লোগানে স্লোগানে ভরে উঠেছিল রাস্তাঘাট। ফ্রি প্যালেস্টাইন। তাদের কণ্ঠে যেন শোনা যাচ্ছিল গাজার অসহায় মানুষের কান্না। এ শুধু রোম নয়, মিলান, বোলোনিয়া, তুরিন,
ফ্লোরেন্স, নেপলস পুরো দেশ জুড়েই একই চিত্র। আয়োজকদের দাবি, মিলানে প্রায় 50,000 মানুষ নেমেছিল রাজপথে। বোলোনিয়ার রাস্তায় পা ফেলেছিল 10,000-এরও বেশি মানুষ। এমনকি জেনোয়া আর লিভনোর বন্দরকর্মীরাও বন্ধ করে দিয়েছিল প্রবেশপথ, যেন তাদের নীরব প্রতিবাদ পৌঁছে যায় সরকারের কানে। স্থানীয় গণমাধ্যমে তথ্যমতে ধর্মঘটেও থেমে থাকেনি এই আন্দোলন। ইউএসবি ইউনিয়ন নামে শ্রমিকদের সংগঠন 24 ঘন্টার সাধারণ ধর্মঘট ডেকে জানায়, ইতালির উচিত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা। যদিও কিছু জায়গায় পুলিশের সঙ্গে সংঘর্ষও হয়েছে, তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এরই মধ্যে ইউরোপের অধিকাংশ দেশ স্বীকৃতি দিয়েছে ফিলিস্তিনকে। এখন ইউরোপের শক্তিধর দেশগুলোর মধ্যে বাকি আছে কেবল জার্মানি ও ইতালি। এই পরিস্থিতিতেই ইতালিতে লাখো মানুষ নেমে আসেন রাস্তায়। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির অতি ডানপন্থী সরকার জানায়, এখনই তারা ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে না। এমনকি দাবি করেছে, গত বছর সেপ্টেম্বরের পর থেকে তারা ইসরায়েলকে কোনো অস্ত্রও সরবরাহ করেনি। কিন্তু বিক্ষোভকারীদের বক্তব্য একেবারেই ভিন্ন। তারা বিশ্বাস করে অস্ত্র এখনও গোপনে পৌঁছাচ্ছে, আর তাই তাদের এই প্রতিবাদ থামছে না। সম্প্রতি এক জরিপে দেখা যায়, দেশটির প্রায় 41% মানুষ রয়েছেন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পক্ষে। এদিকে জার্মানি বলছে, শান্তি প্রক্রিয়া শেষ হওয়ার আগেই তারা কোনো সিদ্ধান্ত নেবেন না। ইতিহাসের ভারী বোঝা দ্বিতীয় বিশ্বযুদ্ধের হলোকস্ট এখনও তাদের সিদ্ধান্তকে করছে প্রভাবিত। হারুদা শামীম, RTV। গাজায় বেড়েই চলেছে যুদ্ধের তীব্রতা। ইসরায়েলি বাহিনীর ত্রাসমূলক অভিযানে গাজার জনপদে এখন ধ্বংস আর বাস্তুচ্যুতির স্রোত। আর এই ব্যাপক বাস্তুচ্যুতির প্রতিক্রিয়ায় মিশর এরই মাঝে সিনাই উপদ্বীপে নিচ্ছে ব্যাপক প্রস্তুতি, মোতায়েন করাচ্ছে সৈন্য এবং আধুনিক সব অস্ত্র। তবে এই প্রস্তুতি কি বর্বর ইসরায়েলের বিরুদ্ধে, নাকি নিরীহ গাজাবাসীর প্রবেশ ঠেকাতে? সেটাই জানাবো রিপোর্টে। গাজার জনপদে যখন চারিদিকে ধ্বংস আর বাস্তুচ্যুতির স্রোত, ঠিক তখনই প্রতিবেশী মিশর ছুড়ে দিল কড়া হুঁশিয়ারি, যেন ঝড়ের আগে সতর্ক ঘণ্টা বাজিয়ে দিল কায়রো। গাজায় নতুন করে হামলা শুরু হতেই নেতানিয়াহু নির্দেশে ইসরায়েলি বাহিনী সাধারণ মানুষকে বাড়িঘর ছেড়ে অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেয়। এই ব্যাপক বাস্তুচ্যুতির প্রতিক্রিয়ায় মিশর স্পষ্ট জানিয়ে দিল, এবার আর নীরব দর্শক হয়ে বসে থাকবে না তারা। 20 সেপ্টেম্বর শনিবার একজন মিশরীয় সামরিক কর্মকর্তা হিজবুল্লাহ ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম আল আখবারকে দেয়া সাক্ষাৎকারে জানান, সিনাই উপদ্বীপে সৈন্য সংখ্যা দ্বিগুণ করার পরিকল্পনা চলছে, সঙ্গে পাঠানো হতে পারে আধুনিক অস্ত্র ও বিমানও। তাদের প্রত্যাশা, এই শক্তি প্রদর্শনী তেল আবিবকে থামাতে যথেষ্ট হবে। এদিকে এর আগে মিশরের সীমান্তে মোতায়েন করেছে চীনা দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা HQ-9B। হামাস নেতাদের হত্যার লক্ষ্যে কাতারের দোহায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষিতে সৃষ্ট উত্তেজনার মধ্যেই তারা নিয়েছিল এই প্রস্তুতি। আর এবার সামনে এলো আরও সৈন্য এবং আধুনিক অস্ত্র মোতায়েনের প্রস্তুতি। সামরিক কর্মকর্তার সূত্রটি আরও জানায়, এখানে কৌশলগত দিকও ছিল স্পষ্ট। সীমান্তের দিকে আসা কোনো ফিলিস্তিনিকে লক্ষ্য করে চালানো হবে না কোনো গুলি। মানবিক মানদণ্ড মেনেই পরিস্থিতি সামাল দেওয়া হবে, কারণ মিশর বুঝেছে এই স্থানচ্যুতি সরাসরি হুমকি হয়ে দাঁড়াচ্ছে জাতীয় নিরাপত্তার জন্য। ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদনেও প্রকাশ পেয়েছে এই তথ্য। এদিকে আল আখবার তাদের উদ্ধৃতি দিয়ে জানায়, মার্কিন কর্মকর্তাদের সাথে যোগাযোগের মাধ্যমে কায়রো ইসরায়েলের কয়েকটি প্রতিবেদন নিয়ে জানিয়েছে তীব্র অসন্তোষ। ওই প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, ড্রোন ব্যবহার করে পাচার করা অস্ত্র মিশরের মধ্য দিয়ে তা সরবরাহ করা হচ্ছে হামাসকে। এর আগে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি গত মাসে CNN-কে বলেছিলেন, গাজা থেকে ফিলিস্তিনিদের যে কোনো ব্যাপক বাস্তুচ্যুতি একটি লাল রেখা হিসেবে বিবেচ্য হবে। তিনি সাক্ষাৎকারে আরও বলেন, তারা এটি মেনে নেবেন না, এতে অংশগ্রহণ করবেন না এবং এটি ঘটতেও দেবেন না। তবে কায়রো কেবল সতর্কতা দেখাচ্ছে না, সমাধান খোঁজার পথেও কাজ করছে। ফিলিস্তিনিদের দুর্ভোগ লাঘব করার জন্য একটি লক্ষ্য নিয়ে বিভিন্ন চ্যানেলের সাথে কাজ করছে বলেও জানান তিনি। হারুদা শামীম, RTV। দীর্ঘদিনের বৈরিতা কূটনীতির ভাঙাচোরা সম্পর্ক ভুলে সবাইকে চমকে দিয়ে ইরান সমর্থিত হিজবুল্লাহ সৌদি আরবকে দিল এক নতুন প্রস্তাব। সকল বিবাদ ও শত্রুতা পেছনে ফেলে ইসরায়েলের বিরুদ্ধে একসাথে হবার আহ্বান। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনার সম্পর্কের টানাপোড়েন ভুলে একসাথে লড়াইয়ে নামতে চান গোষ্ঠীটির প্রধান নাইম কাসেম।
সবাইকে চমকে দিয়ে হিজবুল্লাহ সৌদি আরবকে ডেকে দিল এক নতুন প্রস্তাব। লেবাননের সাথে সম্পর্কে টানাপোড়েন ভুলে সৌদি আরবকে ইরান সমর্থিত এই গোষ্ঠীটির প্রধান নাঈম কাশেম জানিয়েছেন একটি নতুন অধ্যায় শুরু করার আহ্বান। 19 সেপ্টেম্বর শুক্রবার সৌদি আরবকে অতীতের বিরোধ ভুলে ইসরায়েলের বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ ফ্রন্ট তৈরি করার কথা জানান কাশেম। এ সময় রিয়াদের সাথে সম্পর্ক ভালো করার প্রস্তাবও দেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায় 2016 সালে সৌদি আরব এবং অন্যান্য উপসাগরীয় দেশগুলো সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে শিয়া হিজবুল্লাহকে। সাম্প্রতিক মাসগুলোতে রিয়াদ, ওয়াশিংটন এবং লেবাননের অভ্যন্তরে হিজবুল্লাহর প্রতিদ্বন্দ্বীদের সাথে যোগ দিয়ে লেবাননের সরকারকে চাপ দিচ্ছে এই গোষ্ঠীটিকে নিরস্ত্র করার জন্য। শুক্রবার টেলিভিশনে প্রচারিত এক ভাষণে নাঈম কাশেম বলেন, আঞ্চলিক শক্তিগুলোর উচিত হিজবুল্লাহ নয়, বরং ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের জন্য প্রধান হুমকি হিসেবে দেখা। এ সময় রিয়াদের সাথে সম্পর্ক সংস্কারের প্রস্তাব দেন তিনি। কাশেম আরও বলেন, তারা আশ্বস্ত করছেন যে হিজবুল্লাহ অস্ত্রগুলো লেবানন, সৌদি আরব বা বিশ্বের অন্য কোনো স্থান বা সত্তার দিকে নয়, বরং ইসরায়েলি শত্রুর দিকেই তাক করা হয়েছে। তিনি বলেন, তারা যেন ইসরায়েলের মুখোমুখি হতে পারেন এবং দমন করতে পারেন, তাই হিজবুল্লাহর উপর চাপ প্রয়োগ করলে তা ইসরায়েলের জন্যই লাভজনক হবে। বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়, 2006 সালে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধের পর সৌদি আরব একসময় লেবাননে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করেছিল, কেন্দ্রীয় ব্যাংকে তহবিল জমা করেছিল এবং দক্ষিণাঞ্চল পুনর্গঠনে সহায়তা করেছিল। কিন্তু ইরানের সহায়তায় এই গোষ্ঠীটি লেবানন এবং এই অঞ্চলে হয়ে ওঠে আরও শক্তিশালী। এরপর 2021 সালে সুন্নি সৌদি আরব বহিষ্কার করে লেবাননের রাষ্ট্রদূতকে এবং নিজস্ব রাষ্ট্রদূতকেও প্রত্যাহার করে নেয়, নিষিদ্ধ করে লেবাননের আমদানিও। এরপর থেকেই তীব্র অবনতি ঘটে এই সম্পর্কের। সে সময় সৌদি রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছিল, হিজবুল্লাহ নিয়ন্ত্রণ করত লেবাননের রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াও। তাই এই প্রস্তাব শুনে এখন প্রশ্ন উঠছে, সৌদি কিভাবে দেবে এর প্রতিক্রিয়া? বৈরিতা ভুলে সৌদি আরবকে মেনে নেবে এই প্রস্তাব, নাকি আটকে থাকবে কূটনীতির বেড়াজালে? সেটাই এখন দেখার বিষয়। হাওলাদার শামীম, RTV। যুক্তরাজ্যের রাষ্ট্রীয় সফরে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের ভাগ্যে রাষ্ট্রীয় অভ্যর্থনার পাশাপাশি জুটেছে তীব্র প্রতিবাদ। আকাশে ট্রাম্পের কার্টুন বেলুন, মাটিতে স্লোগান। লন্ডন যেন হয়ে উঠেছিল ক্ষোভের শহর। নিজ দেশের বাইরে লন্ডনের মতো শহরেও এবার প্রকাশ্য অপমানের শিকার হলেন ট্রাম্প। বিস্তারিত দেখুন অর্পিতা জাহানের প্রতিবেদনে। নিজের দেশের বাইরে লন্ডনের মতো শহরে এমন প্রকাশ্যে অপমানের শিকার হলেন ট্রাম্প। যেখানে যাচ্ছেন সেখানেই তাকে ঘিরে উঠছে ক্ষোভের ঝড়, অথচ তার লজ্জার ঝুলিটা যেন ভরতেই যায় না কখনোই। রাজা ভিআইপি ট্রিট দিলেও লাভ কি? রাস্তায় তো সাধারণ মানুষ বস্তায় বস্তায় ঢেলে দিয়েছে অপমান। 17 সেপ্টেম্বর সকাল থেকে শুরু হলো শোরগোল। ব্যানার হাতে হাজারো মানুষ নামলো রাস্তায়, যেখানে ট্রাম্পকে ভাজা হয়েছিল কড়াই ভরে। স্লোগান গর্জে উঠল, স্টপ ট্রাম্প আর নো টু ফ্যাসিস্ট। ভিজে ব্যানারের গন্ধ, গলার শিরা ফেটে চিৎকার, আর আকাশে ভেসে থাকা বিশাল বেলুন, সব মিলিয়ে লন্ডন যেন পরিণত হলো প্রতিবাদের মঞ্চে। কিন্তু এই সফর শুধু জনতার ক্ষোভেই সীমাবদ্ধ থাকেনি। ব্রিটিশ রাজনীতি তখন টালমাটাল। রাষ্ট্রদূতের পদত্যাগ থেকে শুরু করে বাক স্বাধীনতা ও অভিবাসন ইস্যু সব কিছুতেই চলছিল উত্তাল বিতর্ক। ফলে ট্রাম্পের সফর একদিকে ছিল কূটনৈতিক, আবার অন্যদিকে রাজনৈতিক অস্থিরতার প্রতীক। অবশ্যই আনুষ্ঠানিকতা মানা হয়েছে। উইন্ডসর ক্যাসলে রাজা চার্লস, রানী ক্যামিলা, প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের সঙ্গে অভ্যর্থনা দিলেন ট্রাম্প ও মেলানিয়া। ঝলমলে আলো, রাষ্ট্রীয় ভোজে ভিআইপি অতিথিদের ভিড়, সবকিছু ঠিকঠাক চলল। কিন্তু বাইরে ফুঁসে উঠছিল অন্য এক লন্ডন, যেখানে রাজনীতি ও জনতার কণ্ঠ মিলেমিশে তৈরি করছিল অপমানের প্রতিধ্বনি। অর্পিতা জাহান, RTV। ইউরোপের আকাশে নতুন করে দেখা দিল উত্তেজনা। এস্তোনিয়ার আকাশে ঢুকে পড়েছে রাশিয়ার যুদ্ধবিমান, এমন অভিযোগ তুলেছে সামরিক জোট ন্যাটো। আর একে ঘিরেই শুরু হয়েছে নতুন কূটনৈতিক টানাপোড়েন। শুক্রবার এস্তোনিয়ার আকাশে অনুমতি ছাড়াই রাশিয়ার 3টি MiG-31 যুদ্ধবিমান ঢুকে পড়েছে বলে দাবি করেছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। ফিনল্যান্ড উপসাগরের উপর টানা 12 মিনিট ঘুরে বেড়ায় সেগুলো। এ দৃশ্য দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় এস্তোনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা একে নির্লজ্জ অনুপ্রবেশ বলে অভিহিত করে, আর ন্যাটো বলছে এটি রাশিয়ার বেপরোয়া আচরণ। সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে প্রকাশ পায় এ তথ্য।
এদিকে ন্যাটোর মুখপাত্র অ্যালিসন হার্ট জানান, যুদ্ধবিমানগুলো শনাক্ত করার সঙ্গে সঙ্গেই নেওয়া হয় দ্রুত পদক্ষেপ, মাঝ পথেই থামানো হয় সেগুলোকে। তবে বিস্তারিত কিছু জানাননি তিনি, শুধু এটুকু স্পষ্ট করেছেন রাশিয়ার এই পদক্ষেপ একেবারেই বেপরোয়া, আর ন্যাটোর প্রতিক্রিয়া দেখায় তাদের জবাব দেওয়ার সক্ষমতা সবসময় প্রস্তুত। তবে শনিবার ভোরে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ভিন্ন কথা। সর্বশেষ ঘটনার প্রতিক্রিয়ায় তারা সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এক পোস্টে জানায়, রুশ যুদ্ধবিমানগুলো আন্তর্জাতিক আকাশসীমা সংক্রান্ত নিয়ম কঠোরভাবে অনুসরণ করে উড়াল সম্পন্ন করেছে। একটি স্বাধীন তদন্তের মাধ্যমে তারা নিশ্চিত হয়েছে যে সেগুলো অন্য কোনো রাষ্ট্রের আকাশসীমা লঙ্ঘন করেনি। 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে ন্যাটো ও রাশিয়ার দ্বন্দ্ব ক্রমেই বাড়ছে। শুধু এস্তোনিয়াই নয়, সম্প্রতি পোল্যান্ড ও রোমানিয়াও অভিযোগ করেছে যে তাদের আকাশে অনুপ্রবেশ করেছে রুশ ড্রোন। এদিকে এই ঘটনার পর ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানান, ইউরোপীয় সম্পদ দিয়েই প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে হবে ইউরোপকে। তিনি সতর্ক করে বলেন, পুতিন পশ্চিমাদের সংকল্প পরীক্ষা করছেন, তাই দুর্বলতার কোনো সুযোগ দেওয়া যাবে না। একই সুরে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লেয়েন স্পষ্ট বার্তা দেন, প্রতিটি উস্কানির জবাব দৃঢ়তার সঙ্গে দেয়া হবে। পাশাপাশি পূর্ব সীমান্তকে আরো শক্তিশালী করতে বাড়ানো হবে বিনিয়োগ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দিয়েছেন বিবৃতি। তিনি বলেন, রাশিয়ার এই পদক্ষেপ তিনি মোটেই পছন্দ করছেন না। হাওলাদার শামীম, RTV। তালেবানদের সাথে লড়াইয়ে টিকে থাকতে না পেরে একসময় যে ঘাঁটি ছেড়ে লেজ গুটিয়ে পালিয়েছিল মার্কিন সেনারা, সেই বাগরাম ঘাঁটি আবার ফিরে যেতে চায় যুক্তরাষ্ট্র। কিন্তু তালেবান স্পষ্ট জানিয়েছে কোনোভাবেই ছাড়বে না তারা। ট্রাম্পও রেগেমেগে আগুন, হুমকি দিয়ে উত্তেজনা বাড়িয়েছে দ্বিগুণ। একসময় যে ঘাঁটি থেকে 2 দশক ধরে উড়েছে আমেরিকার যুদ্ধবিমান, যেখানে একসময় বার্গার কিং, পিজা হাটের মতো ফাস্টফুড রেস্তোরাঁ থেকে শুরু করেছিল আফগান কার্পেট বিক্রি করার দোকান পর্যন্ত। তবে তালেবানদের সাথে লড়াইয়ে টিকে থাকতে না পেরে একসময় নিজেদের এই গুরুত্বপূর্ণ ঘাঁটি ছেড়ে লেজ গুটিয়ে পালিয়েছিল মার্কিন সেনারা। সেই ঘাঁটি এখন নতুন করে উত্তেজনার কেন্দ্র। নাম বাগরাম বিমান ঘাঁটি। তালেবানদের দখলে থাকা এই কৌশলগত ঘাঁটিটাই ফেরত চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর না দিলে তার ভাষায় খারাপ কিছু ঘটবে বলেই জানান তিনি। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে প্রকাশ পায় এই তথ্য। ট্রাম্প বরাবরই আগ্রহী কৌশলগত স্থাপনার প্রতীক। পানামা খাল থেকে গ্রিনল্যান্ড বহুবারই মিলেছে এর নজির। তবে সাম্প্রতিক মাসগুলোতে বাগরামের প্রতি যেন তার বিশেষ টান। স্থানীয় সময় শনিবার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেন, আফগানিস্তান যদি ঘাঁটিটি ফিরিয়ে না দেয় তবে ঘটতে চলেছে বড় কোনো অঘটন। এদিকে এই ঘাঁটির ইতিহাসও কম নাটকীয় নয়। 2001 সালের 11 সেপ্টেম্বরের হামলার পর থেকেই মার্কিন বাহিনী এটিকে বানায় তাদের প্রধান ঘাঁটি। বিশাল রানওয়ে, শক্তিশালী প্রতিরক্ষা, এমনকি একটি কুখ্যাত কারাগার, সবই ছিল এখানে। কিন্তু 2021 সালে মার্কিন সেনা প্রত্যাহারের পর তালেবান কব্জা করে নেয় পুরো ঘাঁটি। তখন অনেক আফগানি বলেছিলেন এটি প্রত্যাহার নয়, বরং পালানো। এখন আবারও সেই ঘাঁটি ফেরত আনার তোড়জোড় শুরু করেছে ওয়াশিংটন। সাংবাদিকদের ট্রাম্প জানান, বিষয়টি নিয়ে আফগানিস্তানের সঙ্গে তার আলোচনা হচ্ছে, তবে সেনা পাঠানোর সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তিনি। এক প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে বরং বলেছেন, দেখবেন আমি কি করি। তবে এর বিপরীতে কাবুলের অবস্থান একেবারে স্পষ্ট। তালেবান সরকার স্পষ্ট জানিয়েছে, যত চাপই আসুক মার্কিন সেনাদের আর প্রবেশ করতে দেওয়া হবে না। আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাকির জেলালি বলেছেন, আলোচনায় বসতে তারা প্রস্তুত, তবে শর্ত একটাই, দেশের ভেতরে থাকবে না কোনো মার্কিন সেনার উপস্থিতি। হাওলাদার শামীম, RTV। লজ্জা ভুলে পালিয়ে আসা ঘাঁটি আবার ফেরত নিতে হাত পেতেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই সেই বাগরাম বিমান ঘাঁটি ঘিরে আবারও শুরু হয়েছে নতুন দড়ি টানাটানি। মার্কিনীদের দাবির বিপরীতে চীনের হুঁশিয়ারি। বিস্তারিত হাওলাদার শামীমের প্রতিবেদনে। 2021 সালে তালেবান ক্ষমতা নেয়ার পর যুক্তরাষ্ট্র খুব দ্রুতই সেনা সরিয়ে নেয় আফগানিস্তান থেকে। মাত্র কয়েকদিনে তড়িঘড়ি করে নিজেদের তল্পিতল্পা গুটিয়ে যুক্তরাষ্ট্রে চলে যান তারা। এ সময় কাবুলের দক্ষিণে অবস্থিত কৌশলগত বাগরাম ঘাঁটিও ছাড়তে হয় তাদের। সবশেষ ওই বছর 30 আগস্ট মার্কিন সেনাদের শেষ দল ছেড়ে যায় কাবুল। আনুষ্ঠানিকভাবে এটিকে প্রত্যাহার বলা হলেও আফগানদের চোখে সেটি ছিল মার্কিনীদের পালানো। কিন্তু কয়েক বছর পর হঠাৎ করেই সেই পুরনো ঘাঁটির নিয়ন্ত্রণ ফেরত পেতে মরিয়া হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র।
মার্কিন গণমাধ্যম CNN এর প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের মার্চ থেকেই বাগরাম ঘাঁটি ফিরে পেতে তোড়জোড় শুরু করেছে ট্রাম্প প্রশাসন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে জানিয়েছেন, চীনের কাছাকাছি হওয়ায় বাগরামকে তিনি ভীষণ গুরুত্বপূর্ণ মনে করেন। গেল বৃহস্পতিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, তালেবানের কাছে কোনো শর্ত ছাড়াই ঘাঁটি ছেড়ে দেওয়া ছিল একটা বড় ভুল, তাই আবারও সেটি ফেরত পেতে চেষ্টা চালাচ্ছেন তিনি। কিন্তু তালেবান সরকার একেবারে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, বাগরাম কোনোভাবেই যুক্তরাষ্ট্রের হাতে ফিরিয়ে দেয়া হবে না। শুক্রবার আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জাকির জালালি সামাজিক মাধ্যমে লিখেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা আলোচনায় বসতে রাজি, তবে শর্ত একটাই, আফগান মাটিতে মার্কিন সেনাদের কোনো উপস্থিতি থাকবে না। কাবুল পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে ওয়াশিংটনের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখতে প্রস্তুত। অন্যদিকে চীনও এই পরিস্থিতিকে দেখছে না ভালো চোখে। বেইজিং জানিয়েছে, আফগানিস্তানের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার শুধু আফগান জনগণের হাতেই থাকা উচিত। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, তারা আফগানিস্তানের স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান করেন। তিনি জোর দিয়ে বলেন, এই অঞ্চলে নতুন করে কোনো সংঘাত মেনে নেওয়া হবে না। এখন প্রশ্ন হচ্ছে, বাগরাম ঘাঁটি নিয়ে এই দড়ি টানাটানির পরিণতি কি হতে যাচ্ছে? ইতিহাস বলছে, আফগানিস্তানের মাটি বহুবার হয়ে উঠেছে বড় শক্তির প্রতিযোগিতার কেন্দ্র। তাহলে আবারও কি ঘনিয়ে আসছে সেই অশান্তির ছায়া? হাওলাদার শামীম, RTV। দর্শক, সপ্তাহের বিষয় পর্যন্তই। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। স্বাধীন ফিলিস্তিনের পক্ষে প্রভাবশালী রাষ্ট্র, বিশ্বের ৮০ দেশ দিয়েছে স্বীকৃতি। রাস্তায় লাখো মানুষের স্লোগান, ইতালি সরকারকে ফিলিস্তিন স্বীকৃতির আহ্বান। ইসরায়েলের বিরুদ্ধে মিশরের সামরিক প্রস্তুতি, গাজায় হবে না কোনো বাস্তুচ্যুতি। শত্রুতা ভুলে ঐক্যের ডাক, ইসরায়েলের বিরুদ্ধে সৌদি আরবকে হিজবুল্লাহর প্রস্তাব। দেশের বাইরেও মিলেছে অপমান, লন্ডনে ট্রাম্পের কার্টুন ও কুশপুত্তলিকা প্রদর্শন। এস্তোনিয়ার আকাশে রুশ যুদ্ধ বিমান, ন্যাটোর সঙ্গে নতুন উত্তেজনা। বাগরাম বিমান ঘাঁটি নিয়ে মার্কিন তালেবান দ্বন্দ্ব, ট্রাম্পের হুমকি। বাগরাম ঘাঁটি নিয়ে নতুন দড়ি টানাটানি, যুক্তরাষ্ট্রকে চীনের হুঁশিয়ারি। দর্শক, এই ছিল সপ্তাহের বিশ্বে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।